হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা ভার্ব চ্যাপ্টারটি কমপ্লিট করছিলাম। এর আগে ভার্বের উপর 4টে ভিডিও বানানো হয়েছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আজকে আমরা পার্ট 5 এই ভিডিওতে ভার্বের চ্যাপ্টারে কি আলোচনা করব না, এখানে আমরা প্রত্যেকটা টেন্সকে চার রকম ভাবে ভাগ ভাগ করেছি এবং সেই চার রকম ভাবে ডিটেলসে আলোচনা করব। যেমন দেখো, একটা টেন্সকে চার রকম ভাগ করলে যে ভাগগুলো পাই সেগুলোর নাম কি? একটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্টে চারটে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও তাই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও তাই। তাহলে আমি দেখো একটা উদাহরণ নিয়ে এখানে আলোচনা করি। যে ধরো আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট লিখবো আই গো। ঠিক আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই অ্যাম গোয়িং। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আই হ্যাভ গান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? আই হ্যাভ বিন গোয়িং। ঠিক আছে? ঠিক তেমনি পাস্ট ইনডিফিনিট হবে আই ওয়েন্ট। পাস্ট কন্টিনিউয়াসে হবে আই ওয়াজ গোয়িং। পাস্ট পারফেক্টে হবে আই হ্যাড গান। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে আই হ্যাড বিন গোয়িং। ঠিক আছে? ফিউচারের ক্ষেত্রে তাই হবে। সিম্পল ফিউচারে বা ফিউচার ইনডিফিনিটে কি হবে না, আই শ্যাল গো। আচ্ছা, তারপরে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আই শ্যাল বি গোয়িং। ফিউচার পারফেক্ট কি হবে? আই শ্যাল হ্যাভ গান। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। ঠিক আছে? এই বিভিন্ন টোটাল 12টা আমার ফর্ম হয়। এইগুলো কখন কোনটা বসে সেটা আমরা ডিটেলসে এবার আলোচনা করতে চলেছি। তার মধ্যে আমরা শুধু আজকে এই ভিডিওটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো এবং গঠনগুলো শিখব। ঠিক আছে? তো দেখো, আমি এখানে লিখেছি, তোমরা এর আগে টু বি এবং টু হ্যাভের ব্যবহার দেখে এসছো আগের ভিডিওগুলিতে। টু বিতে কি কি ছিল? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এইগুলো ছিল। এবং টু হ্যাভে কি কি ছিল? হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, এইগুলো উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এগুলো ছিল। ঠিক আছে? এইগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এছাড়া ভার্বের আরেক রকম মেন ভার্ব হয়, যেটা যে ভার্বগুলো দিয়ে আমরা কাজ করা বোঝাই। তাহলে সেই সমস্ত ভার্ব দিয়ে আমি তার ব্যবহারগুলো এখানে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আলাদা করেছি এর আগের ভিডিওগুলোর মতোই, এবং সিঙ্গুলার প্লুরাল আলাদা করেছি। তাহলে ফার্স্ট পার্সনে আমি যাই, এইটা বর্তমান কালে একটা কাজ আছে, সুতরাং এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ছকে, এই টেবিলের মধ্যে যা যা আছে সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যেটা আমরা রেগুলার করে থাকি, অর্থাৎ আমাদের বর্তমান কালের অভ্যাস। সেই অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মেইনলি ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমি যাই, এটা ইংরেজিতে আমি লিখবো আই গো। ঠিক আছে? আমরা যাই, আমরা যাই হবে উই গো। ঠিক আছে? তুমি যাও, এটা হবে ইউ গো। তোমরা যাও, তুমি তোমরা দুটো একই ইংরেজি, তোমরা জানো, তাহলে এটা হবে ইউ গো, দুটোই। সে যায়, এটা ইংরেজি হবে হি গোজ। এটা ভালো করে জানতে হবে। সে যায়, এটার ইংরেজি লিখবো আমি হি গোজ। কেন না, এখানে একটা নিয়ম হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, যেমন এখানে সাবজেক্টটাকে হি, তাহলে হিটা কি থার্ড পার্সন এবং নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে একটা এস অথবা ইএস যুক্ত হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই জন্য এখানে হি গোজ হলো। আচ্ছা, তারপর তারা যায়, তারা যায়, দেখা যাবে দে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, দেখো দেটা হচ্ছে থার্ড পার্সন হলেও এই যে প্লুরাল নাম্বার, সুতরাং এইটার ক্ষেত্রে ওরকম আর এস বা ইএস যুক্ত হবে না, শুধু গই হবে। শুধুমাত্র থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। আচ্ছা, এবার আরো উদাহরণ দেখা যাক। তাহলে আমি দেখি, তাহলে এটা কি ইংরেজি কি হবে? আই সি। আমরা দেখি উই সি। ঠিক আছে? তুমি দেখো, এটা হয়ে যাবে ইউ সি। তোমরা দেখো, এটাও তাই, ইউ সি। সে দেখে, হি সিজ। এটা তাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেই জন্য হি সিজ হলো। তারা দেখে, এখানে আবার প্লুরাল নাম্বার হয়ে গেলো, তাহলে দে সি হবে। ঠিক আছে? আর আরেকটা উদাহরণ,
আচ্ছা, তারপরে আমি আসি, তাহলে এটা কি হবে? আই কাম। আমরা আসি, উই কাম। তুমি আসো, এটা হবে কি তাহলে? ইউ কাম। তোমরা আসো, এটা তাই, ইউ কাম। তাহলে সে আসে, তাহলে হি কামস। আর তারা আসে, দে কাম। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে সব আমার সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এখানে একটা জিনিসই লক্ষণীয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত। দেখো আমি এখানে লিখেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়। ঠিক আছে? তাহলে এইটাই আমার এখানে মেনলি মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে কোথায় কোথায় ইউজ হয় না। সাধারণভাবে বর্তমানকালে কোনো ঘটনা আমরা যখন বলি সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এইগুলো হচ্ছে আচ্ছা, এবার আরো উদাহরণ দেখা যাক। সে খেলা করে, তাহলে এখানে তাই, এখানে হি প্লেজ। কেন হি প্লেজ হলো? তার কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হলো, হি প্লেজ। সীতা হাসে, তাহলে এটা হবে সীতা লাভস। ঠিক আছে? সীতা লাভস। তাহলে এটা, তাহলে সীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে বালকটি দৌড়ায়, তাহলে এটা হবে দা বয়। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, রানস। ঠিক আছে? দ্য বয় রানস। তারপর তিনি গান করেন, এটাও তাই, তিনি গান করেন, হি সিংস। তিনি গান করেন, হি সিংস। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। এটা বারবার আমি বলছি কেন না, এটা খুবই ভুল হয় সেই জন্য। আচ্ছা, তারপরে আমি লিখে দেখো কোনো আসন্ন ঘটনা বা কোনো ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে সাধারণকালে ব্যবহার হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। অর্থাৎ যে ঘটনাটা ঘটতে চলেছে সেই ঘটনাটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। যেমন সে কাল আসবে, এই ঘটনাটি কি এখনই ঘটে গেছে? কি ঘটেনি, ঘটতে চলেছে, কিন্তু এটা আমি লিখবো হি কামস টুমরো। ঠিক আছে? কেন না, এটা নিশ্চিত যে ঘটতে চলেছে, সেই জন্য এটা হবে হি কামস টুমরো। তারপরে দেখো আগামী সোমবার আমাদের স্কুল খুলবে, তাহলে এটাও ভবিষ্যৎকালে হতে চলেছে, তাহলে ফিউচার টেন্সে, কিন্তু এটাও আমরা লিখবো কিসে? আমরা এটা লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই জন্য আওয়ার স্কুল ওপেন্স। ঠিক আছে? ওপেনটা ভার্ব, ওপেন্স ভার্বের সঙ্গে এস যুক্ত হলো, নেক্সট মানডে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4 রকম সেন্টেন্সে কিরকম হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিরকম হয়, তারপরে নেগেটিভ সেন্টেন্সে কিরকম হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিরকম হয়, এবং ইন্টারো নেগেটিভ সেন্টেন্সে কিরকম ব্যবহার হয় সেটা আমরা দেখব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবার আমরা দেখব। আমি দেখো একটা উদাহরণ লিখেছি, যেমন আমি তোমাকে চিনি। ঠিক আছে? এই সেন্টেন্সটায় আমি তোমাকে চিনি, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এটা বর্তমান কালের একটা সাধারণ ঘটনা বোঝাচ্ছে, সেজন্য এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বলবো। এটাকে ইংরেজিতে কি লিখবো? আই নো ইউ। ঠিক আছে? প্রথমে কি বসলো? সাবজেক্ট বসলো, তারপর বসলো ভার্ব, তারপরে বসলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে? তারপরে লিখলাম দেখো তারা মিষ্টি ভালোবাসে। ঠিক আছে? তাহলে এইটা প্রেজেন্ট ইনডিফিনিটে একটা সেন্টেন্সটা আছে, কেন না এইটাতেও আমরা বর্তমান কালের একটা অভ্যাস বোঝাচ্ছি। তাহলে এই সমস্ত যেগুলো স্বাভাবিক মানে সাধারণভাবে ঘটে থাকে সেইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তারা মিষ্টি ভালোবাসে, দে লাইক বা লাভ, দে লাইক সুইটস। ঠিক আছে? তাহলে তারা মিষ্টি ভালোবাসে, দে লাইক সুইটস। এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম আরো কিছু আমি উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন আমি লিখলাম আমরা তাদের ভালোবাসি, তাহলে এটা কি হবে? প্রথমে উই লাভ দেম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন গরু ঘাস খায়, গরু ঘাস খায়, এটা ইংরেজি কি হবে? কাউস। এখানে যেহেতু একটি গরু কথা বলছে না, গরু জাতিটার কথা বলা হচ্ছে বা গরু প্রাণীটার কথা বলা হচ্ছে, সেই জন্য গরুটা যে কাউস। কাউস ইট
গ্রাসেস, ঠিক আছে, গ্রাসেস বা গ্রাস যা খুশি, ঠিক আছে, কাউস ইট গ্রাসেস। এইবার দেখো আরেকটা উদাহরণ, তিনি তা জানেন। তাহলে তিনি তা জানেন, এটা ইংরেজি কি হবে? তিনি ইংরেজি কি? হি, ঠিক আছে, হি। এবার হিটা দেখো সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এবার আমরা যে ভার্ব, সেই ভার্বটার সঙ্গে এস যুক্ত করে দেবো। তাহলে হি নোজ দ্যাট, তা ইংরেজি হি নোজ দ্যাট, দ্যাট তা ইংরেজি দ্যাট। তাহলে তারপরে সে একটি বই চায়। তাহলে সে একটি বই চায়, এটা ইংরেজি কি হবে? তাহলে এটা তাই হি ওয়ান্টস, চাওয়া ইংরেজি ওয়ান্ট, তাহলে হি ওয়ান্টস এ বুক। ওয়ান্টস কেন হলো না, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য একটা ভার্বের সঙ্গে এস যুক্ত হলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, এবার যদি আমরা এটাকে সূত্রে ফেলতে চাই, সূত্রে ফেলতে গেলে মানে কিভাবে আমি গঠন করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো প্রথমে কি বসছে সবগুলোর, প্রথমে সবগুলোর সাবজেক্ট বসছে। তাহলে আমি প্রথমে লিখছি, কি লিখছি? সাবজেক্ট, ঠিক আছে। তারপরে সাবজেক্টের পরে কি লিখছি দেখো, প্রত্যেকটা প্রথমেটা আছে নো, তারপরে লাইক, তারপরে লাভ। তাহলে সাবজেক্টের সঙ্গে কি যুক্ত হচ্ছে? মেন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। আচ্ছা, তারপরে কি যুক্ত হচ্ছে দেখো, তার সঙ্গে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে পয়েন্ট, যে এখানে দেখো এই যে হি ওয়ান্টস হয়েছে, তাই তো, এখানে নোজ হয়েছে, হি নোজ দ্যাট। তাহলে এইগুলোতে আমার ভার্বের সঙ্গে এস যুক্ত হচ্ছে। তাহলে কখন যুক্ত হচ্ছে না, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হচ্ছে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটাও লিখে নিতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এটা হচ্ছে আমার এখানে নিয়ম। তাহলে এইগুলো আমাদের বোঝা গেল নিশ্চয়ই এই অবধি। এইবার আমরা চলে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে কি? না বাচক সেন্টেন্স যেগুলো হয়, তো সেইগুলো আমি একটা উদাহরণ লিখি। দেখো আমি লিখলাম, হরি আমাকে ভালোবাসে না। তাহলে এখানে না অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে ইংরেজিতে কি লিখবো? হরি, সরি, হরি, এখানে একটা লিখতে হবে কি? ডাজ নট, ঠিক আছে, ডাজ নট লাভ মি, ঠিক আছে। কেন ডাজ নট লিখলাম পরে আসছি। আরেকটা উদাহরণ দেখা যাক, আমি খাই না। তাহলে আমি খাই না, এটা ইংরেজিতে কি হবে? আই ডু নট ইট। দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে কি আসছে না, আগের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কি আসছিল আর এটা নেগেটিভ সেন্টেন্সে কি আসছে দেখো। যেমন সে একটি বই চায়, হি ওয়ান্টস এ বুক, এখানে কোনো কোনো ডু বা ডাস ছিল না, ছিল কি? ছিল না। এইখানে যখন আমি বলছি হরি আমাকে ভালোবাসে না, তাহলে হরি একটা ডাজ নট লাগাচ্ছি, ঠিক আছে। আর যদি বলতাম হরি আমাকে ভালোবাসে, তাহলে হরি লাভস মি হতো, ঠিক আছে। তাহলে যখন আমি নেগেটিভ করবো তখন একটা ডু নট বা ডাজ নট লাগাতে হবে, ঠিক আছে। ডাজ নট কখন আসছে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসছে। আর যখন ডু নট আসছে তখন বাকিগুলোর ক্ষেত্রে ডু নট, ঠিক আছে। তাহলে আমি খাই না, এখানে আই ডু নট ইট। আর কিন্তু হরি খায় না, তাহলে হরি ডাজ নট ইট, ঠিক আছে। ডু নট বা ডাজ নট লাগিয়ে আমাকে নেগেটিভ করতে হয়, এইটুকু আমার মাথায় মধ্যে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আরও কিছু উদাহরণ দেখা যাক। দেখো আমি লিখছি আমি দুপুরে ঘুমাই না। তাহলে এটা ইংরেজি কি হবে? আই ডু নট স্লিপ অ্যাট নুন, ঠিক আছে। তাহলে এখানে নেগেটিভ যেহেতু সেই জন্য ডু নটটা লাগলো। আচ্ছা, এখানে যদি আমির জায়গায় অন্য কেউ থাকতো, ধরো সে থাকতো, তাহলে কি হতো? ধরো সে দুপুরে ঘুমায় না, তাহলে এখানে লিখতাম হি অথবা শি, হি অথবা শি, যেটা ইচ্ছা, ডাজ নট স্লিপ অ্যাট নুন। বোঝা গেল? তাহলে সে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে সেই জন্য ডু এর জায়গায় হয়ে গেল কি? ডাজ। তাহলে আই ডু নট স্লিপ অ্যাট নুন, হি ডাজ নট স্লিপ অ্যাট নুন। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি প্যাটার্ন করতে চাই, যেটা কীভাবে তৈরি করছি দেখো। তাহলে তৈরি করার সময় আমরা কি ফলো করছি না, প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে কি আসছে দেখো, ডু নট ডাজ নট। তাহলে ডু নট অর ডাজ নট আসছে। আচ্ছা, তারপরে কি আসছে? তারপরে দেখো মেন ভার্ব আসছে। কেন না, এইখানে ডু নট হয়ে গেল বা ডাজ নট হয়ে গেল, তারপরে এই যে লাভ,
তারপরে এখানে ইট, তারপরে এখানে স্লিপ, ঠিক আছে। তাহলে ডু নট বা ডাজ নট আসছে, তারপরে আসছে কি মেন ভার্ব। তাহলে তারপরে কি আসছে, তারপরে আসছে বাকি যেটা অবজেক্ট পড়ে আছে, যেমন এখানে অ্যাট নুন লাস্টেরটা সেটা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ডাজ নট বসছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে ডু নট, ঠিক আছে। এটা তাহলে মনে রাখতে হবে। এবার আরো কিছু উদাহরণ দেখা যাক। দেখলাম রানী মিষ্টি পছন্দ করে না, তাহলে এখানে সাবজেক্ট রানী, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে উত্তরটা, রানী রানী ডাজ নট লাইক সুইট, তাই তো। রানী ডাজ নট লাইক সুইট, তাহলে পছন্দ করা ইংরেজি লাইক, তাহলে এখানে নেগেটিভ যেহেতু সেই জন্য একটা ডাজ নট বসলো। তারপরে দেখো যেমন ধরো সে জোরে হাঁটে না, তাহলে সে জোরে হাঁটে না, এটা কি হবে, শি ডাজ নট ওয়াক ফাস্ট, তাহলে সে জোরে হাঁটে না, শি ডাজ নট ওয়াক ফাস্ট, এটা হয়ে গেল আমার নেগেটিভ সেন্টেন্স। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই এই যে ফর্মুলাটা সেটা মনে রাখলেই বাকিগুলো আমরা মানে সেন্টেন্সগুলো, প্রথম কাজ হচ্ছে আমরা বুঝতে পারা যে কোন টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আছে তাহলে বুঝতে পেরে গেলাম, এবার প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে সেটা বুঝতে পেরে গেলাম, তারপরে আমি ওই সূত্রে ফেলে দেবো, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের পদ্ধতিগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা গেল নেগেটিভ সেন্টেন্স। এইবার চলো ইন্টারোগেটিভ করা যাক। দেখো আমি লিখেছি তারা কি লেখে, এটা কি, এটা জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নবোধক সেন্টেন্স, তার মানে এটা ইংরেজি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটার ইংরেজিতে আমি কি লিখবো, আগে যেমন নেগেটিভের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট লাগাচ্ছিলাম, এখানে শুধু লাগাবো কিন্তু দুটাকে আগে দেবো। তাহলে লিখবো কি ডু দে রাইট, ঠিক আছে। তারা কি লেখে, এটা ইংরেজিতে হবে ডু দে রাইট। তারপরে লেখো, তারপরে দেখো সে কি খায়, সে কি খায়, এটা কিন্তু সে কি খায় না, এটা হচ্ছে সে কি খায় মানে ইয়েস অর নো, ঠিক আছে। আর সে কি খায় বলতে সে কি খাচ্ছে সেটা আমি জিজ্ঞেস করছি, কিন্তু মানে তার খাবার মেনুটা কি, কিন্তু এখানে আমি সে কি খায় মানে খাচ্ছে, খায় কি খায় না সেটা হচ্ছে উত্তর হবে আর কি। তাহলে সে কি খায় এটা ইংরেজিতে হবে যে ডাজ হি ইট। দেখো এখানেও তাই একই সিস্টেম, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সেই জন্য ডু এর বদলে ডাজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে মেন ভার্বের সঙ্গে আর এস যুক্ত হবে না, শুধু অক্সিলারি ভার্বের সঙ্গে এক জায়গায় এস যুক্ত করলেই হবে। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ডু ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। তো আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে এস যুক্ত করব, এখানে ইএস যুক্ত হবে আর কি। তাহলে ডাজ হি ইট, বোঝা গেল। তাহলে এটা গেলো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরো উদাহরণ দেখা যাক। তারপর লিখেছি দেখো বালকটি কি পড়ে, তার মানে কি, এটা ইংরেজি দিকে হবে ডাজ দ্য বয়, ডাজ দ্য বয় রিড, ঠিক আছে। তাহলে এরকম আমাদের আগে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে ডাজ, উদাহরণের ক্ষেত্রে ডু লিখতে হবে, তারপরে যেটা সাবজেক্ট সেটা লিখতে হবে, তারপরে যেটা মেন ভার্ব সেটা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। আর উদাহরণ দেখা যাক। তাহলে তারা কি গান গায়, তাহলে এটা কি হবে ডু দে সিং সংস, ঠিক আছে। তাহলে তারা কি গান গায়, এটা ইংরেজি কি হবে ডু দে সিং সংস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে এবার আমাদের সূত্রটা দেখি বা ফর্মুলাটা দেখি কি ফর্মুলায় হচ্ছে। দেখো এখানে প্রথমেই আসছে কি ডু অথবা ডাজ, তাই তো, ডু অথবা ডাজ এটা প্রথমে আসছে। তারপরে কি আসছে, তারপরে দেখো সাবজেক্ট আসছে, এই যে এখানে ডু এর পরে সাবজেক্ট, সাবজেক্টের সাবজেক্ট আসছে, দা বয় এখানে সাবজেক্ট, ঠিক আছে। এখানে এবার দে সাবজেক্ট, তাহলে ডু এর পরে সাবজেক্ট আসছে। তাহলে তারপরে কি আসছে, সাবজেক্টের পরে আসছে দেখো মেন ভার্ব, তাই তো। সাবজেক্টের পরে আসছে কি মেন ভার্ব, তারপরে যদি কিছু পড়ে থাকছে সেটা অবজেক্ট, যেমন এখানে সংস লাস্টেরটাতে অবজেক্ট আছে। তাহলে এইটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, ঠিক আছে। তাহলে প্রথমে ডু বা ডাজ লাগাবো, তারপরে সাবজেক্ট লাগাবো, তারপরে মেন ভার্ব লাগাবো, তারপরে অবজেক্ট লাগাবো, ওকে। এইবার তাহলে নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে দেখো আমি লিখেছি আমি কি যাই না, এটা কি, এটা প্রশ্নবোধক হচ্ছে এবং নেগেটিভ হচ্ছে না আছে যেহেতু, তাহলে এটা ইংরেজিতে কি হবে, এটা হবে যে দেখো আমি লিখেছি আমি কি যাই না,
তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি এটা ইংরেজিতে কি লিখব? তাহলে এটা হবে ডু, সরি প্রথম ডু আই ডু আই নট গো। ঠিক আছে, এখানে আমাকে ডু লাগিয়ে আগে কোশ্চেনটা করতে হবে। তাহলে শুধু একটা ইন্টারোগেটিভ আর ইন্টারনেগেটিভের মধ্যে পার্থক্যটা কি না, শুধু একটা নট লাগছে। কোথাও নট লাগবে, কোথাও নো লাগবে। কোথায় নট আর কোথায় নো লাগবে সেটা আগে আমরা দেখি, তারপরে বলছি। ঠিক আছে, আরেকটা উদাহরণ নেওয়া যাক। দেখো, ধরো বললাম যে সে কি যায় না, তাহলে এটা ইংরেজিতে কি হবে? দেখো সে মানে ইংরেজিতে কি, হি বা শি, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আগে ডাজ লাগবে। তাহলে ডাজ হি নট গো। ঠিক আছে, তাহলে এটা ইংরেজি দেবে ডাজ হি নট গো। এটা হলো সে কি যায় না। আরো কিছু উদাহরণ দেখা যাক। শিশুটি কি ঘুমায় না, তাহলে এখানেও আমার সাবজেক্টকে শিশুটি, তাহলে দ্য চাইল্ড, তাহলে দ্য চাইল্ড যদি সাবজেক্ট হয় তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আগে একটা ডাজ লাগাতে হবে। তাহলে ডাজ, এখানে ডাজ নট দি চাইল্ড স্লিপ। দেখো এইখানে আগে আমরা ডাজ হি নট লিখলাম, কিন্তু এখানে লিখলাম ডাজ নট দ্য চাইল্ড। তাহলে কোথায় নট আগে বসবে, কোথায় নট পরে বসবে, এটা কি করে জানবো? যদি যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে তার আগে নট বসে, যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে তার পরে নট বসে। যেমন দেখো এইখানে ডাজ নট দ্য চাইল্ড একটা নাউন, সেজন্য নটটা আগে এসছে। হিটা প্রোনাউন, সেজন্য নটটা পরে বসছে। আইটাও তাই, নট প্রোনাউন, সেজন্য নটটা পরে বসছে। কোনো কারোর নাম বা কোনো নাউন যদি থাকে তাহলে তার আগে নট বসে। আরো কিছু উদাহরণ দেখা যাক। দেখো আমি লিখলাম মাধুরী কি ফুল ভালোবাসে না, তাহলে এইটাকে ইংরেজিতে আমি কি লিখবো? দেখো এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাধুরী, তাহলে আগে ডাজ আসবে। তাহলে ডাজ নট মাধুরী, ডাজ মাধুরী নট না, তাহলে ডাজ নট মাধুরী লাইক ফ্লাওয়ার্স। বোঝা গেল? তাহলে আগে নটটা এলো, মাধুরী যেহেতু নাউন সেই জন্যে। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমরা যদি এটাকে ফর্মুলা আকারে ফেলতে চাই, তাহলে ফর্মুলা আকারে লিখতে গেলে দেখো আগে কি আসছে। এখানে দেখো আগে ডু আসছে বা ডাজ আসছে। তারপরে দেখো ডু আর ডাজের পরে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট আসছে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট আগে প্রোনাউনটা বসছে, তারপরে নট বসছে। তাহলে এখানে আমি নট লিখলাম, কিন্তু ওটা মাথায় রাখতে হবে, ওটা আমি লাস্টে লিখে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে বসছে বা ডাস বসছে, তারপরে নট বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তাই তো? তারপরে কি বসছে? সাবজেক্টের পরে তারপরে বসছে মেন ভার্ব, তাই তো? তারপরে কি বসছে? মেন ভার্বের পরে অবজেক্ট। ঠিক, তাহলে ডু বা ডাস, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, যে এবারে লিখে নেব যে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট আগে বসে, এবং যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট পরে বসে। এটা আমাকে লিখে নিতে হবে। তাহলে আগে যদি প্রোনাউনের ক্ষেত্রে তাহলে ডু বা ডাজের পরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে। আর নাউনের ক্ষেত্রে যেটা লিখেছি সেটাই বসবে। ঠিক আছে, তাহলে এগুলো আমার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গেল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত কি শিখলাম একবার রিক্যাপ করে যাক। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। যেমন প্রেজেন্ট টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভাগ করতে পারি। এবং এই 12টা টোটাল তাহলে ফর্ম হবে আমার প্রেজেন্ট টেন্সের। সেই 12টা ফর্মে একটা সেন্টেন্স কীভাবে লিখতে পারি সেটা আমরা দেখেছি। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় সেটা আমরা দেখেছি, কখন আমরা ব্যবহার করি। যে সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কিরকম হয় সেটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখেছি। ঠিক আছে, তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্সে দেখেছি, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখেছি, তারপরে আমরা ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে দেখলাম। এখন তাহলে এইটুকু গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কিছু এক্সারসাইজ করা যাক। ঠিক আছে, আচ্ছা দেখো আমি কিছু এক্সারসাইজ দিলাম, এগুলোকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঠিক আছে, তাহলে এই সেগুলো সব আমি যেগুলো দিয়েছি সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন তারা সকালে স্নান করে, পাখিরা বাসা বাঁধে, তিনি উপন্যাস পড়েন, এগুলো দেখো একদম দৈনন্দিনকার অভ্যাস বোঝায়। তাহলে এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে এগুলো করতে এখন সম্মত হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো বা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। তোমাদের উত্তরগুলো আমাদেরকে ফেসবুক পেজে তোমরা ছবি তুলে উত্তরের সেগুলো দিতে পারো। ঠিক আছে,
তাহলে আমাদের আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আপাতত আজকে এই ভিডিওতে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যাওয়ার আগে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো এবং নিচে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে টিপে সবাইকে দেখতে সাহায্য করো। যদি কোনো কোয়ারিজ থাকে বা সাজেশন থাকে অবশ্যই কমেন্টে কিংবা আমাদের ফেসবুক পেজে, যার লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই, সেখানে তোমরা জানাতে পারো। তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে যেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।